এদিকে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প তার উপর কঠিন আক্রমণ চালায়। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কপাল খুলে যায়। সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের উপর কেঁপে যাওয়ায়। কি করবেন এখন ডক্টর ইউনূস? ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন? আমেরিকা যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি বড় ঘোষণা করেছে। একটা দেশের শাসক যদি অপদার্থ এবং অকর্মণ্য হয়, তাহলে একটা দেশ যে কিভাবে রসাতলে যেতে পারে তার সব থেকে বড় উদাহরণ বর্তমান সময়ের বাংলাদেশ, যার সব থেকে মূলে যিনি প্রধান অভিযুক্ত সেই মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। যে আমেরিকা এখন একের পর এক বোল্ড ডিসিশন নিচ্ছে। মানে আমি লাইনটা কি বলবো, যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার, ভয়ঙ্কর বার্তা। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা, ঘেরাও করেন সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একদিনের 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। ফের উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। আবারও ছাত্র আন্দোলনের মতো একটি ঘটনা সামনে এসেছে মধ্যরাত থেকে, যার জেরে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ইউনূসের খেলা কি শেষ হতে চলেছে? আবার কি সেনা অভ্যুত্থান? অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ চাইছে সেনা প্রধানের হাতে ক্ষমতা তুলে দিতে। সেই আবহে মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়েছেন, আর তারপরেই যেন অশনি সংকেত দেখছে বাংলাদেশ। ভোটের প্রচারের সময় থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট পদের শপথ নিয়ে তিনি কিন্তু রীতিমতন বাংলাদেশের সমস্ত রকমের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন। এটা কিন্তু সবচেয়ে বড় একটি বাস্তব কথা। মানে সমন্বয়কদের বিফলতা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। আপনার জনগণের প্রতিটি মানুষ কিন্তু তার নিজ জায়গায় থেকে কিন্তু এদের এগেইনস্টে কিন্তু কথা বলতে শুরু করেছে। উপদেষ্টা কিংবা সমন্বয়করা তারা পাগল হয়ে যাবে, এবং পাগল হয়ে যাবে ডক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো 20 জানুয়ারি আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার নির্বাচনে যেতেন, তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন, আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন। নভেম্বরের পর সময় গেল, 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন। কিছুদিন গেল, এখন অবশ্য অনেক দিন না, ট্রাম্পের আরো অনেক দিকে মনোযোগ আছে। আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে, বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে, ট্রাম্প এবার বাংলাদেশ সরকারের, ডক্টর ইউনূস সরকারের খবর করে দেবে। এটা খালি শেখ হাসিনা না, এটা ভারতের মিডিয়াও, মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। মানে কবে কার কোথায় কবে 16 সালে নাকি আওয়ামী লীগের বা কেউ একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে, তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই, আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, যিনি হিলারির ক্যাম্পেইনিং এর টাকা দিয়েছিলেন, একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ মাঠে নেমেছে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 18 জানুয়ারি তারা হরতাল ডেকেছিল, এবার 18 ফেব্রুয়ারি হরতাল ডাকছে, এবং আরো কর্মসূচি আছে। আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কিনা। কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরো আমরা স্প্রেড করছি। আমি আসলে স্প্রেডই করতে চাইছি, সেই কারণেই কথা বলছি, এবং আমি কথা বলার দরকার মনে করছি, কথা বলবো। তাতে কর্মসূচিটা আগে একটু দেখি, এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি। কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো। তারা গতকাল একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে, নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে। বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে। মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে, বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর 3000-এর বেশি সদস্য আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে। ইন্টারেস্টিং হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে এসছে। এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল, বলে পুলিশ বাহিনীর 3000 বেশি সদস্য। মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, পুলিশ বাহিনীকে আরো নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে। পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে, আমাদের আইন শৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয়, জনগণ সরকারের উপরে খেপে উঠতে পারে। তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে। এতদিন শুধু পুলিশের কথা বলছিল বলে দেখতে যে একটু খারাপ লাগছে, এটা ঠিক। এখানেও শত শত হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, তাদের কথা একটু যোগ করি। যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদলো, ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না কাঁদলেন, যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন, তখন মনে হলো না আহতদের ব্যাপারে তো একটু কিছু বলা দরকার, তারপরে গিয়ে কেঁদেছেন। ঠিক একই রকম ব্যাপার। এছাড়া সারা দেশে নাকি আইন শৃঙ্খলা অবনতি এবং খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি বেড়েছে। মানে তারা তাদের অভিযোগগুলো আমি পড়ছি। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ, দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন, সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি, বিদেশের টাকা পাচারের প্রতিবাদ। এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ। একটু খেয়াল করি, মানে জোক অফ দ্য ডেকেড আর সেঞ্চুরি হতে পারে এগুলো। শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, সুফি সাধক, বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া, গণমামলা, সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগে যাবে। খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার, মানে শেখ হাসিনা যা যা বলা হচ্ছে তারা এগুলো জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে। আচ্ছা, তাদের কর্মসূচি কি কি? 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি, মানে তারা সম্ভবত এইসব কর্মসূচি, মানে এইসব অভিযোগের প্রচারপত্র বিলি করবে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগের যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি, আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা। এর আগে হরতালটা ডেকেছিল দ্য এটিম, এটাকে অনেকে এটিমকে একত্রে ফান করে এতিম বলছিল। যাই হোক, তারা ডেকেছিল, তারা শেখ হাসিনা দ্বারা আদিষ্ট হয়ে, শেখ হাসিনার একটা অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে, সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা ডেকেছিল। মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিম তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতাল এবং অনেক কর্মসূচি, তারা লিফলেট বিতরণ করবে, বিক্ষোভ মিছিল করবে, সেখানে সমাবেশ করবে, শেষে মঙ্গলবার হরতাল করবে। আগের হরতালটা শনিবার ছিল, কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতির যাতে খুব বেশি ক্ষতি টতি না হয়, তাই তারা সেদিকে খেয়াল রাখছেন। এবার মঙ্গলবার অবশ্য আওয়ামী লীগ সেদিকে খেয়াল রাখেনি, কারণ তারা চান তাহলে যে দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবেন তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে। আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতে যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের মানে কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা। তারা যে কর্মসূচিগুলো ডাকছে, মানে আওয়ামী লীগ তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে, নট অনলি দ্যাট, ওরা ক্ষমতায় নেই ঠিক আছে, কিন্তু আমরা চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী লীগ এই যে 15 বছরে তার শাসনকালে, যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো, সেটা করে ফেলতো, বিএনপি পারছে না, আওয়ামী লীগ যদি থাকতো কবে বিএনপি যদি ক্ষমতা থাকতো তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়ে ফেলতো। মানে আওয়ামী লীগ বিরোধী গেলে বিরাট কিছু করতে পারে, বিরাট তার শক্তি, তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি শুনে শুনে আমাদের কান পচে গিয়েছিল। যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না, আমি তখনই অনেক একটা উদাহরণ দিতাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে, আমার মনে হয়েছিল আওয়ামী লীগ এবার সরকার ফেলে দেবে, এত বড় ঘটনা ঘটেছে। বাট নাথিং হ্যাপেন্ড। বিএনপি তার টেনিওর 4-এর পর আরো 2 বছর খুব সুন্দরভাবে টেনে নিয়ে গিয়েছিল। তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থান আছে, সুতরাং মাঠে তারা যদি সেই লিফলেট বিতরণ বলি, সেই বিক্ষোভ মিছিল বলি, সেই সমাবেশ বলি, সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের ইমেজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয়। মঙ্গলবার হরতাল ডাকা হয়েছে 18 তারিখ, সেদিন কিচ্ছু হবে না, আমরা খুব ভালো মতো জানি, কিচ্ছু না। সেই হরতাল
ডাকা হলো এবং কিছু হলো না, এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক। মানে তাদের আসলে দুটো ব্যাপার, যে একটা এই যে 6 মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না, সেটা কেমন দাঁড়ায়, তাদের একটু লজ্জাও লাগছে। আমরা এত বড় দল বলে দাবি করি, প্রায় 50% বা 40% নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে, অ্যাক্টিভিস্টও প্রচুর, এবং তাদের এক একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু। আগে যখন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো বসানো এবং বিরোধী দল বিএনপি সহ সবাইকে ঠেকানো এক কথা, আর এখন ফ্রি মাঠে এসে মারা। মানে আমাদের দেশে যদি পুলিশ একজন পুলিশও যদি মাঠে না থাকে, সবাই যদি তাদের থানায় থাকে, তারপরও আওয়ামী লীগ মাঠে নামলে পলিটিক্যাল পার্টি লাগবে না, সাধারণ মানুষ তাদেরকে পেটিয়ে মাঠ ছাড়া করবে, এটা তারা বোঝে, তারা জানে। কিন্তু তারা পড়েছে এক অদ্ভুত ডিলেমাতে, যে এই যে 6 মাস চলে গেল আমরা কিছুই করছি না, এটা কেমন দেখাচ্ছে, এটা তো ভালো দেখাচ্ছে না, এটা তাদের মনে হয়। এটা তাদের মনে হবার কারণেই তাদের কিছু কর্মসূচি ডাকতে হয়। আবার কর্মসূচি ডাকাটাও যে বললাম, এটা শাখের করাত, ডাকলাম কিন্তু কিছু হলো না, কিছু হবে না, সেটা তারা মনে করছে এটাও তার জন্য বিপদ তৈরি করছে। কিন্তু ওই যে ডাকার ফলে যেটা হলো, আমরা ফেসবুকে কেউ কেউ লিখেছি, আমি কথা বলছি, তারা এটাকে এক ধরনের অর্জন হিসাবে দেখবে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকছে, এবং আমাদের কেউ কেউ এই পয়েন্টেই মনে করেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা আমাদের ভুল হচ্ছে। আমি আবার পাল্টা মনে করি, আওয়ামী লীগের কোন বিষয়টাকে আমরা প্রাসঙ্গিক রাখছি? আওয়ামী লীগের দেউলিয়াত্বকে প্রাসঙ্গিক রাখছি, আওয়ামী লীগের তার নির্বুদ্ধিতাকে প্রাসঙ্গিক রাখছি। পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, 0 পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন। কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে 20 মিনিট আমার হাতে আর সময় ছিল না। তো তোমার এত বড় প্রশাসন, এত বড় শক্তি, এত বড় তোমার সমগ্র মানুষ, তোমার আওয়ামী লীগ, তোমার দেশ, তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় তুমি পালাতে হয় 20 মিনিটের জন্য? 20 মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত? তাহলে কেমন বাংলাদেশ গত 16 বছরে তুমি গঠন করেছো, যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই, 20 মিনিটে তোমাকে পালাতে হবে? তো যেই নেত্রী জানে যে 20 মিনিটে পালাতে হবে, সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে, অবরোধ করবে। অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের হরতালও দেখেছি, 18 তারিখ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই। 2-1 জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে। পরক্ষণেই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি। কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলি বের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে, লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম। 0 পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে 0 পয়েন্ট তো দূরের কথা, বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই। বরং 0 পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে। তাহলে সেই দলের নেত্রী বলছেন
ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে। আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল। তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে, যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই, ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে, তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে। আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে, আমেরিকাকে দেখাবে, সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে। আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম। 0 পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো, ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদে টাকা দিবে সবাইকে, ব্যাংক থেকে লোন দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে লোন দিবে। মানুষগুলাকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো। সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে। আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ, তারা তাদের বাড়িতে চলে গিয়েছে। তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ হাসিনা করবে? এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে? আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে, পিকেটিং করবে, অবরোধ করবে, এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে? যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন। এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা, এমন স্বার্থবাদী দল, সেটা 15ই আগস্ট দেখেছি। শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি। তার জিয়ারতের জন্য মাজারে জানাজায় পর্যন্ত কেউ আসে নাই। সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে, মিষ্টি বিতরণ করেছে। শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের পেটকে ভরেছে, কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না, থাকেন নাই। তার প্রমাণ হচ্ছে 15ই আগস্ট এবং এই 5ই আগস্ট। আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে। এই যারা যারা হরতাল করতে আসবে, যারা যারা অবরোধ করতে আসবে, অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে, তারা প্রত্যেকেই পরাস্ত হবে। শুধু পরাস্তই নয়, বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে। ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গিয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন? তো কোনো সুযোগ নেই। কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে। এই চরিত্রটা কখন থেকে জানেন? এই আওয়ামী লীগের শুরু থেকেই। নিশ্চয়ই মনে আছে 28 অক্টোবরের লগি বৈঠা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা, তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নৃত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা, এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা। আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে, তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত। মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে, এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম মানবতা বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই। আর থাকবে কি করে? আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি, তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন। একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা, তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক, তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক। আজ সেই কথাগুলো বের হচ্ছে। আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে, র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে, খুন করেছে। সবগুলো ভুলে
এখন সে চিজবাড়ি হ্যায় মাস্ত মাস্ত। তোমার এই চিজবাড়ি হ্যায় মাস্ত মাস্ত বাংলার জনগণও গে গে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে। শুধু দিবে না, একদম ঢুকিয়ে দিবে, জায়গা মতো দিয়ে দিবে, যাতে করে আর কোনোদিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো। এই আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলে প্রস্তুতি গ্রহণ করুন। ওরা একজন তো দূরের কথা, ওদের একটা লিফলেট পর্যন্ত যাতে বাংলাদেশের কোনো মানচিত্রের আনাচে কানাচে থাকতে না পারে সে ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এবং ফেব্রুয়ারি মাসে ওদের সাথে খেলা হবে, সেই খেলার নায়করা আসবে না, তবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখুন। ওদের যেখানে পাবেন সেখান থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবেন, যাতে ওই চিজবাড়ি হয় মাস্ত মাস্ত ওর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে আমেরিকা এখন একের পর এক বোল্ড ডিসিশন নিচ্ছেন, মানে আমি লাইনটা কি বলবো, যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার, ভয়ঙ্কর বার্তা, এই সমস্ত পুরনো হয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে আমি হুঙ্কার আর বার্তা দিতে দেখলাম না, আমি শুধু দেখছি তিনি ওথ সেরিমনির পর থেকে শুধু অ্যাকশন নিয়ে চলেছেন, যেখানে কালকে তিনি মোটামুটি গোটা বিশ্বকে জানিয়ে দিলেন যে আমেরিকা 90 দিনের জন্য কাউকে হেল্প করবে না, কাউকে ফান্ডিংও করবে না, এক্সেপ্ট ইজিপ্ট আর ইসরায়েল। ইউক্রেন কেউ টাকা দেব না। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এইরকম একটা ইশারা, যেখানে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের তো চরম পরিস্থিতি আসবে, কারণ বাংলাদেশে যে রোহিঙ্গারাও থাকে না, ফান্ডিংটা আমেরিকা থেকেই আসে বলেই রাখতে পারে, নাহলে যে দেশ নিজের দেশের লোককে রাখার মতো ক্যাপাসিটি নেই সেই দেশ রোহিঙ্গা কি বুঝবে। কিন্তু ওই ইম্প্যাক্টটা যে 24 ঘন্টার মধ্যে এত স্পিডে বাংলাদেশের উপর পড়ে যাবে আমি এটা বুঝতে পারিনি। কারণ বাংলাদেশ অলরেডি 3 দিক থেকে ভয়ঙ্কর ভাবে ঘিরে গেছে, এবং সেম অ্যাজ যেমনটা বাংলাদেশ করে থাকে, লোন নিয়ে থাকে। কিন্তু আমি ভাই বুঝি না যে লোন তো নিচ্ছে, কিছু একটা মর্গেজ দিতে হয়, তো লোন তো আর এমনি এমনি দেওয়া হয় না। এইবার যে লোন নিয়েছে সেটা হচ্ছে $3 বিলিয়ন। ইন্টারেস্ট দেখলাম কত, তো দেখছি যে 1.25, ভাবলাম ভাই খুবই কম, কিন্তু তারপর বুঝলাম যে অ্যামাউন্টটা $3 বিলিয়ন, 1.25% ইন্টারেস্ট, ইটস আ হিউজ অ্যামাউন্ট। দেশটাকে বন্ধক দিয়ে নেই তো। অতি অবশ্যই এই খবরের ডিটেলসে তো যাবোই, তার পাশাপাশি আজকে আপনাদেরকে জানাবো যে মিশন গাজা ক্লিন আউট। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে অনেক হয়েছে বাঁদরামি, হামাসকে বলেছেন যে সমস্ত ইসরায়েলিদেরকে বন্দি বানিয়ে রাখা হয়েছে না, তাদের একের পর এক ছাড়তে থাকো, না হলে চরম পরিণতি হবে। আর সেকেন্ড হচ্ছে যে গাজাকে সাফ করতে হবে, গাজাতে যে সমস্ত লোকজন থাকছেন তাদেরকে সাফ করে দিতে হবে। না মানে সাফ করে দিতে হয় মানে সাফ করে দিতে হবে না, সাফ করে দিতে হয় মানে তাদেরকে তুলে, যে সমস্ত দেশের প্রতি একটুখানি ফিলিংস চলে আসছিল, যারা ভুলে গেছিল যে ইসরায়েলের ওপরেই আগে অ্যাটাক করেছিল হামাস, এটা ভুলে গিয়ে যারা গাজা গাজা করছিলেন তাদেরকে বলেছেন রেখে নাও, ফান্ডিং আমরা দেবো, কিন্তু গাজার যে সমস্ত সিভিলিয়ানসরা রয়েছেন তাদেরকে তোমরা রাখো, কারণ এখন আমার একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে মিশন গাজা ক্লিন আউট। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। Omnipotent fighter aircraft of the Indian Air Force. Undoubtedly, one could say that even the winds along the Kartavya path have stopped to stare at these Rafales. 6 Rafale fighter aircraft flying majestically formation led by squadron leader Amol Garg, squadron leader Mihir Vivek Chaudhary, squadron leader Sarthak Kumar, squadron leader Mohit Tyagi, squadron leader Arun Athare, and squadron leader Shivangi Singh, all from 17 Squadron. ভিডিওটি যেটা আপনাদেরকে দেখালাম দিল্লির কর্তব্য পথে, কাশ আমি দিল্লিতে থেকেই ভিডিওটি দেখতে পেতাম। মানে যাকে বলা হয়, আমি ভাই অত গুছিয়ে কথা বলতে পারি না, সেটা মোটামুটি আপনারা বুঝে গেছেন। যা বলি স্ট্রেট কাট বলে দিই, সেটা হচ্ছে দেখে বুকটা না 56 ইঞ্চি চওড়া হয়ে গেল। কি স্থল সেনা, কি নৌ সেনা, কি বায়ু সেনা, এদিকে উঠছে রাফেল, এদিকে উঠছে সুখোই, মানে সবটাই দেখে মনের মধ্যে একটা সুখ চলে এলো যে বাহ, একটু বাংলাদেশের বর্ডারে যদি হালকা করে একটু সুখোই জমে যেত। কিন্তু যাই হোক, এসব তো চলতেই থাকবে, কারণ আমাদের দেশের সেনাবাহিনী অলওয়েজ তাগড়া ছিল, তাগড়া আছে, আর তাগড়াই থাকবে, যাকে আমি স্যালিউট জানাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, কারণ বাংলাদেশ পড়ে গেছে এখন চরম বিপদে। আমেরিকা বলে দিয়েছে কোনো ডলার নয়, কোনো টাকা পয়সা নয়, কোনো হেল্প নয়,
ইউনুসের সাথে ইন্ডিভিজুয়াল শত্রুতা থাকতেই পারে বাংলাদেশের, কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম ঘটছে। আমেরিকা বাংলাদেশে যাওয়ার আগে বলে দিই যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বলতে কোন রকম উন্নয়ন প্রকল্পের জন্য যা যা কাজ বাংলাদেশে করার কথা ছিল ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে সেই সমস্ত কাজ বন্ধ। ভারত নিজের ওয়ার্কারদেরকে নিজের এখানে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে। বিষয় এটাই, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনারা বলবেন ভাই চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো ভাই ওটা কি চলছে? ওটা ট্রেড চলছে, ওটা ব্যবসা চলছে, যেখানে দুই দেশের মধ্যে প্রফিটেবিলিটি মানে প্রফিট দেখা হচ্ছে। কে দোকানে চার কথা বললাম ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটার করছে ব্যবসা, টাকা আসছে ফার্স্ট। আর প্রকল্পের কাজ মানে হচ্ছে উন্নয়নের কাজ। যে দেশে প্রকল্পের কাজ চলছে মানে সেই দেশের উন্নয়নের প্রকল্পের কাজ মানে হচ্ছে দুই দেশের গভর্নমেন্টের যৌথ একটা ভালো বন্ডিং এর ক্ষেত্রে এরকম প্রকল্পের কাজ বিভিন্ন দেশে হয়ে থাকে। তো ভারত বাংলাদেশের মধ্যে প্রকল্পের কাজ প্রথমেই বন্ধ। আদানি বলছেন যে তোদেরকে আমি আর ভাই কারেন্ট দিতে পারবো না, অনেক হয়েছে, সুতরাং এবার যদি কারেন্টের সাপ্লাই ঠিকঠাক চাই তাহলে পেমেন্ট দিতে হবে। কারণ হলো তো বহুত দিন হয়ে গেল টাকা চেয়ে যাচ্ছি, টাকা দেওয়ার নাম নেই। সেই কারণে জানানো হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই তিনটে জায়গায় ইলেকট্রিসিটির হিউজ প্রবলেম, এবং তাদের যাতে একটুখানি উন্নত জায়গা, তো শহর টাইপের এরিয়া ওইগুলো বাংলাদেশের, তো সেখানে যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক থাকে সেই কারণে বাংলাদেশ থেকে ফেরও লোন নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে $3 বিলিয়ন, যার ইন্টারেস্ট চাপছে 1.25%। এবং যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এত হিউজ অ্যামাউন্ট লোন নিতে গেলে কিছু তো মর্গেজ লাগে। এবার বাংলাদেশ কি মর্গেজ দিয়েছে কি দেয়নি জানি না, কিন্তু ঋণে মোটামুটি ডুবে গেছে। দেশটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও আমার জানা নেই। টাকাটা নাকি 30 বছরের মধ্যে শোধ করতে হবে। দেশে না আছে কাজ, না বিরাট বড় বড় কেউ একদম বিদ্বান সব বেরিয়ে চলে আসছে, বিরাট কিছু ইনকাম করছে, এমন ব্যাপার নেই বাংলাদেশে। তো কোথায় থেকে এরা টাকা দেবে জানি না। কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে USAID অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের অর্ডার, কোনো প্রকল্পের কাজ বাংলাদেশে নয়, সবটাই ডেড স্টপ। তার পার্টনারদেরকে বাংলাদেশে চিঠি লিখেছেন যে ভাই কিছু করার নেই, ট্রাম্পের অর্ডার। তিনি ওথ সেরিমনির পর থেকে ওই যে বিরাট একটা বার্তা, হুঁশিয়ারি বার্তা দিলেন, বার্তা দিচ্ছে না, ডিরেক্ট অ্যাকশন নিচ্ছে। যেদিন থেকে বসেছেন সেই দিন থেকে অ্যাকশনে। সেই কারণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন রকম উন্নয়নের কাজ, প্রকল্পের কাজ হবে না, ডেড স্টপ। ফান্ডিং বন্ধ, প্রকল্প বন্ধ, মানে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি বদ থেকে বদতর হয়ে যেতে চলেছে। এবং এই সমস্ত কিছু রাগ বের করছে বাংলাদেশিরা, হ্যাঁ বাংলাদেশিরা কট্টরপন্থী এবং জামাতে ইসলামীরা হিন্দুদের উপর। অর্থাৎ যে অত্যাচারটা একটু মিডিলে বন্ধ ছিল সেই অত্যাচার ফেরও বেড়ে গেছে, আবারও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। তাদের বাড়িঘর লুট করছে, ভাঙচুর করছে, এমনকি মার্ডার বেড়ে গেছে। একজন কনস্টেবলকেও মারা হয়েছে। আর আমি অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের পোস্ট থেকে পোস্ট করা সেই ফটো, মহিলা কনস্টেবল যার নাম হচ্ছে তৃষ্ণা বিশ্বাস, তিনি ট্রেনি ছিলেন, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং সেই পোস্টে আমি 2000-এর উপর হাহা রিয়াক্ট দেখলাম। তার মানে ঘটনাটা যথেষ্ট মানে সত্যি তো ডেফিনেটলি, তার পাশাপাশি এটাও বুঝতে পারলাম যে তাদের মাইন্ডসেট কোন দিকে চলে গেছে একবার ভেবে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।